জামাত জোটের রাষ্ট্রীয় ক্ষমতা দখলের স্বপ্ন এখন দুঃস্বপ্ন হয়ে গেল কিভাবে? জামাত জোটের পরাজয়ের নেপথ্য কারণ কি? এই গোপন তথ্য আমরা যতটুকু জানতে পেরেছি বা নথিপত্র আমাদের হাতে এসেছে, সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা হয়তো মনে করবেন যে জামায়াতের কি ক্ষমতায় যাওয়ার কথা ছিল? ক্ষমতায় যাবে বিএনপি, এটা তো আমরা জানতাম। আপনারা অনেক কিছুই জানতেন না, দেশ জাতি অনেক কিছুই জানেন নাই। আপনারা কি জানেন যে বিগত 18 মাস এই দেশ শাসন করেছিল এই জামাত এনসিপি? কিভাবে শাসন করেছিল তারা? অর্থাৎ 5ই আগস্টের পট পরিবর্তনের পরে 8ই আগস্ট যখন ডক্টর ইউনূস শপথ গ্রহণ করেন, তখন বাংলাদেশের মেন সচিব, ডিসি, ওসি, অর্থাৎ এক কথায় প্রশাসনের 80% জায়গায় জামায়াতের লোকজন বসছিল। বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের লোকজন দখল করে নিয়েছিল, এনসিপির লোকজন দখল করে নিয়েছিল। কার্যত এনসিপি আর জামাত ছিল এক, লোক দেখানো কিছু বিভাজন দেখলেও তারা এক ছিল, এবং পরিশেষে সেটা আর গোপন করতে পারে নাই, তারা এক হয়েই নির্বাচন করেছিল। তাহলে এবার চিন্তা করেন যে যতগুলো বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছিল সবখানেই কিন্তু ছাত্রদল, বামপন্থী বা অন্যান্য সংগঠন গোহারা হারছে। সবখানে জিতছে হলো শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ। ওই নির্বাচনটাকে তারা মডেল হিসেবে ব্যবহার করেছিল। যেমন পরবর্তীতে আপনারা আমরা জানতে পারলাম, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যালট ছাপানো হয়েছিল নীলক্ষেত থেকে। তো এটা ছিল তাদের জাতীয় নির্বাচনের আগে একটা ট্রায়াল। এবং ডক্টর ইউনূস যেমন নির্বিঘ্নে সমস্ত বিশ্ববিদ্যালয়ে শিবিরকে বিজয়ী করতে সায় ছিল, নীরব ছিল, জাতীয় নির্বাচনেরও মাস্টার প্ল্যানটা ছিল ত্রিমুখী। বিএনপি মূলত তারেক রহমান দেশে ছিলেন না, একটা অসহায় অবস্থায় ছিল। সংস্কারের নামে ওখানে 18 মাস যা কিছু করা হয়েছিল, বিএনপি বাধ্য হয়ে সেখানে গিয়া শুধু হ্যাঁ ইয়েস করা ছাড়া তাদের চোখে মুখে অন্ধকার দেখেছিল। কারণ প্রশাসনের কোথাও তাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, আর এলাকাগতভাবে পথঘাট, রাস্তাঘাট, হাট বাজার কিছু যা নিয়ন্ত্রণ ছিল, জামাত শিবিরের বট বাহিনীর এবং নিয়োগপ্রাপ্ত ইনফ্লুয়েন্সার দ্বারা তাদেরকে চাঁদাবাজ হিসেবে সারা দেশে একাধারে আক্রমণ চালানো হয়, ভাইরাল করতে থাকে চাঁদাবাজ। একটা পর্যায়ে যখন সারা দেশের মানুষ বলা শুরু করলো যে তারেক রহমান কেন দেশে আসতেছে না, আর কয়েকদিন পরে নির্বাচন, সে তো ইচ্ছা করলে আসতেই পারে, তখন বাধ্য হয়ে তারেক রহমান বলে ফেললেন যে দেশে ফেরাটা আমার ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না। এক কথায় সে অসহায়ত্ব প্রকাশ করলো যে তাকে বাংলাদেশে আসতে দেওয়া হইতেছে না। এটা আপনারা দেখছেন। আমেরিকা চাইছিল যে বাংলাদেশে জামাত শিবিরের মতো স্বাধীনতা বিরোধী একটা শক্তি বা মৌলবাদী একটা শক্তিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে তারা শর্ত হিসেবে তারা দিয়েছিল যে বাংলাদেশে তাদেরকে একটা ঘাঁটি দিতে হবে, যেটা 54 বছর ধরে জিও পলিটিক্সে তাদের একটা ঘাঁটি কক্সবাজার বা সেন্ট মার্টিন দ্বীপে তাদের দরকার। এই
এশিয়া অঞ্চলে তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য। সে আলাপ আলোচনা ডক্টর ইউনূসের মাধ্যমেই ফাইনাল হয়েছিল। অথবা এটার সাথে আরেকটা অপশন ছিল যে এই জোটকে ক্ষমতায় আনলে, ইসলামপন্থী জোটকে ক্ষমতায় আনলে, তারপরে বাংলাদেশে কিছু বোমা টোমা বাস টাস্ট করাইয়া আমেরিকা দেখাইতে পারতো যে বাংলাদেশে জঙ্গির উত্থান হয়েছে। তখন তারা একযোগে এদেশে হামলা করে, এরা যদি ঘাঁটি দিতে নাও চায়, একযোগে তারা হামলা করে আফগানিস্তানের মতো দেশ দখল করে তারা এখানে ঘাঁটি নিবে। এই কারণে কিন্তু জামাত জোট ঘন ঘন আমেরিকার দূতাবাসে যাওয়া আসা, বারবার তাদের সাথে, ওদিকে তো বিএনপি তারেক রহমান নাই, অভিভাবকহীন, বারবার যাওয়া আসা, ডক্টর ইউনূসকে যা বলছে তাই করতেছে, দেখাই যেতেছে। কারণ আমেরিকা, ডক্টর ইউনূস, জামাত শিবির একজোট হয়ে গেছে যে স্বয়ং তারেক রহমানই দেশে আসতে পারতেছে না। এই ছিল মোটামুটি নির্বাচনের পলিসি। কিন্তু একটা পর্যায়ে যে ভারত এখানে বাদ সাধে, মাথা ঢুকায়, ভারত এখানে মাথা ঢুকায় আমেরিকার সাথে, এবং ঢুকানোর কারণেই ভারত দেখলো যে আওয়ামী লীগ আপাতত সাইড, আওয়ামী লীগের বিকল্প জামাত বা মৌলবাদী শক্তি, ইসলামপন্থী শক্তিকে ভারত বরদাস্ত করবে না। কারণ ভারত ভাঙ্গা টুকরা টুকরা হয়ে যাওয়ার যে সম্ভাবনা বা ভয়, বা ইউনূস সরকার আসার পরেই বলছে সেভেন সিস্টার খেয়ে ফেলবো, আর বাংলাদেশে প্রতিনিয়ত বলা হচ্ছে সেভেন সিস্টার খেয়ে ফেলবো, চিকন নেক খেয়ে ফেলবো, ভারত ভেঙে টুকরা করব। তো ইতিমধ্যে আবার ভারতে একটা দেখছেন দিল্লিতে হামলা হয়ে যায়, জঙ্গি হামলা হয়ে যায়। ভারত বাংলাদেশের সকল বর্ডার সিল করে দেয়, সকল বর্ডার। ভারত আতঙ্কিত হয়ে পড়ে যে বাংলাদেশে যদি এই মৌলবাদী শক্তি ক্ষমতায় যায় তাহলে হয়তো ভারত বিপদে পড়বে। এইভাবে যে ভারতের এই বিস্তর অঞ্চল, ভারতের এই বিস্তর অঞ্চল দিয়া, সীমান্ত দিয়া ইতিমধ্যে আবার পাকিস্তান থেকে অনেক জঙ্গি নেতা বাংলাদেশে আইসা ঘোরাফেরা শুরু করে। তারা জয়সি মোহাম্মদের নেতা, সভাপতি সহ অনেক জঙ্গিরা বাংলাদেশে এসে প্রকাশ্য ঘোরাফেরা শুরু করে। পাকিস্তান প্রকাশ্য হুমকি দেওয়া শুরু করে যে বাংলাদেশে হামলা হলে তারা তাদের ভাই হিসেবে, মুসলমান ভাই হিসেবে তারা তাদের পারমাণবিক শক্তি বাংলাদেশকে দিব, সাহায্য করব। আর জঙ্গিরা সবসময় ভারতের, পাকিস্তানের জঙ্গিরা বলতে থাকে যে আমরা পূর্ব পাকিস্তানে ফ্রন্ট খুলা আমরা যুদ্ধ করব। ভারত আতঙ্কিত হয়ে পড়ে যে বাড়তি একটা ঝামেলায় তারা যাবে না। তারা আমেরিকাকে স্পষ্ট বলে দেয় যে বাংলাদেশে যদি গণতন্ত্রই চান তাহলে ফেয়ার নির্বাচন হইতে হবে, কিন্তু মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কোনো ইসলামপন্থী দলকে ক্ষমতায় আনতে দেওয়া ভারত বরদাস্ত করবে না। তখনই বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ছুটে যায় ভারতে, ডেকে নেওয়া হয়। সেখানে আমেরিকার প্রতিনিধি আসে এবং ভারতের প্রতিনিধি মিলে বৈঠক হয়। সেই বৈঠকেই এই জামাতের ভাগ্য, তারেক রহমানের ভাগ্য নির্ধারিত হয়। বৈঠকের পরেই তারেক রহমান ঘোষণা দিয়ে ফেলে, তার এই বৈঠকে একমত হয় যে না, জামাত না, বাংলাদেশে আওয়ামী লীগ আপাতত সাইড, যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের জনগণকে খাওয়ানো যাবে না, তাহলে আওয়ামী লীগের বিকল্প হিসেবে এখানে বিএনপি, তাদের জনসমর্থনও আছে, তাকেই চাই।
এই বৈঠকের পরেই ডক্টর ইউনূসের সরকার পল্টি নেই, জামাতের সাথে পল্টি নিয়ে নেয়। তারা ক্লিয়ারেন্স দিয়ে দেয়, তারেক রহমান ঘোষণা দিয়ে দেয়, তারেক রহমান দেশে চলে আসবে এবং দেশে চলে আইল। এই তো হলো, পট পরিবর্তন হলো। না হলে যেভাবে তারা সবগুলা বিশ্ববিদ্যালয় দখল করেছিল, হয়তো 50টা 60টা সিট, এবং তারা অলরেডি জামাত দেখছেন ঘোষণা দিয়ে ফেলছিল যে ঢাকা শহরে কোনো সিট বিএনপিকে দেওয়া হবে না, বিএনপি বড়জোর 50-60টা আসন পাবে। এগুলো ঘোষণা তারা অলরেডি দিতেছিল। কারণ এই মেটিকুলাস ডিজাইনে ডক্টর ইউনূসের যে সরকার, আমেরিকার পদ্ধতিতে, এটি নির্ধারিত হয়ে আসছিল ঘটনা, এবং পাইতেও তাই। তার প্রমাণ আপনারা দেখছেন যে তারা কতটুক শক্তিশালী হয়েছিল। তাদের স্পষ্ট ঘোষণাই ছিল, এবং তারা সরকার গঠন করে ফেলছিল যে কে কোন মন্ত্রণালয় হবে। নাসির পাটোয়ারি, মির্জা আব্বাসের মতো একটা ভাইটাল নেতাকে পরাজিত করে আগে ঘোষণা দিল যে তাকে পরাজিত তো করবেই, সেই হবে স্বরাষ্ট্রমন্ত্রী। মানে জামাত সরকার অলরেডি গঠন করে ফেলবে। এই বিষয়গুলো কিন্তু গোপন ছিল না। বিএনপি সারা দেশে এত জনসমর্থন থাকা পরেও তারা অসহায়ত্ব ফিল করতেছিল, কারণ এই মেটিকুলাস ডিজাইনটা ছিল অনেক দূরের, সেই সুদূর আমেরিকার থেকে শুরু করে ভারত হইয়া বাংলাদেশ। জামাত নির্বিঘ্নে, জামাতের কার্যক্রম অ্যাক্টিভিটিস বুঝেন নাই, খালি তারা ক্ষমতায় যাইতে বাকি ছিল। ক্ষমতায় যাওয়ার পর নারীদের কি করবে, 5 ঘন্টা কর্মঘণ্টা কমাবে, তারা মন্ত্রী পরিষদে কাকে রাখবে না রাখবে, বিএনপিকে কয় সিট দিবে, কোন দলের কয় সিট দিবে, কি করবে না করবে, তারা তারেক জিয়ারে লাথি মেরে দেশ থেকে বিদায় করে দেবে। এবং কি অশ্লীল ভাষায় গালাগালি, হাদিমঞ্চ টঞ্চ তৈরি করে কত কি এখানে আপনারা দেখছেন। মুক্তিযুদ্ধের সকল স্মৃতিচিহ্নকে ভাঙিয়া চুরমার লুটপাট করে দেওয়া, এত বড় দুঃসাহস তারা কোথায় পেলে? বিএনপির মতো জনসমর্থন কিন্তু তাদের ছিল না, সেটা এই ভোটে প্রমাণ পাইছেন, এবং প্রমাণ লাগে না। জামাতের যেখানে 5% সমর্থন ছিল আর বিএনপির ছিল 40%, সেই বিএনপিকে সিট দিবে হলেও তারা 50-60টা সব তারা নিয়ে যাবে, চারিদিকে জয় জয়কার। 18 মাস ধরে এই দেশটা তারা শাসন করছে, এবং সেই বিপুল পরিমাণ অর্থ বিত্ত তারা জোগাড় করছিল। তাহলে এই যে জামাতের, তাহলে প্রথম বাড়ি দেখালো কি, যে ভারতের বাধায় আমেরিকা থেমে গেল, তারেক জিয়া দেশে আসতে পারল, তারপর একটা নির্বাচন হলো। সেই নির্বাচনেও তারা জাতীয় পার্টি এই জামাতের জোট, কারণ তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি ছিল। আমি প্ল্যান এর কথা বললাম, যে প্ল্যান এ কীভাবে ব্যর্থ হওয়ার কারণে জামাত সরকার গঠন করতে পারল না, প্ল্যান এ। ভিডিওটা বড় হয়ে গেল। এবার আসেন, প্ল্যান এ ব্যর্থ হওয়ার পরেও তারা কিন্তু সরকার গঠন করত, আর এই কারণেই এই প্রায় 80টি আসন তারা পাইছে। এরপরের ভিডিওতে আমি বলতেছি প্ল্যান বি।